10 মার্চ থেকে শুরু ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 4 মাস পর সারা দেশে বিতরণ। পুরো উপজেলা দেওয়া যাবে না, হয়তো প্রথম একটা ওয়ার্ড, তারপরে একটা ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদার 10 জনকে দেয়া হলো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ভার। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ 9 এপ্রিল। পোস্টাল ব্যালট বহাল, থাকছে না গণভোটের সুযোগ। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ বেশ কয়েকজন। খতিয়ে দেখা হবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষ নেওয়ার অভিযোগ। নতুন দায়িত্ব নিয়েছি, ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেয়া শুরু করবে সরকার। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে 14 উপজেলায় দেয়া হবে এই কার্ড, যার মাধ্যমে গৃহকর্তীদের প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চলবে 4 মাস। এরপর সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। মন্ত্রী জানান, রাজনৈতিক বিষয় বিবেচনায় না নিয়ে একটি ওয়ার্ডে উপযুক্ত সকলকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি। ডাক্তার জাহিদ জানান, প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দেওয়া হবে। আগামী বছর থেকে বাজেটে ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখা হবে। আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে, এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা দেওয়া যাবে না, হয়তো প্রথম একটা ওয়ার্ড, তারপরে একটা ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের 10 উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর পুনঃ বণ্টন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী দায়িত্ব বণ্টন করেছেন। এই 10 জন উপদেষ্টার মধ্যে 5 জন মন্ত্রীর পদমর্যাদা ও 5 জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহিদুর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত দুটি আসনে হবে ভোট গ্রহণ। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, মনোনয়নপত্র দাখিল করা যাবে 2 মার্চ পর্যন্ত, এরপর যাচাই বাছাই চলবে 5 মার্চ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে 6 থেকে 10 মার্চ, আর নিষ্পত্তি চলবে 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 15 মার্চ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস রাখি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে গত দুদিনে 2208টি মামলা প্রত্যাহার হলো। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। 5 আগস্টের পর হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। এর আগে গতকাল 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন, মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলো তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সেই অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমি এইখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে
তদন্ত করে দেখতে হবে। নতুন পুলিশ মহাপরিদর্শক হলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন আইজিপি পদে নিয়োগ দিল নবগঠিত সরকার। আলী হোসেন ফকির পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। ভূমি মন্ত্রণালয়কে ঘিরে অতীতে সকল নেতিবাচক ধারণা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মন্ত্রণালয় ঘিরে দীর্ঘদিনের ঘুষ দুর্নীতির অভিযোগ ঘোচানোর কথা বলেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে তার মন্ত্রণালয়। প্রতিশ্রুতি দিলেন সহজীকরণের মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর। অভিযোগ আছে ভূমি অফিসের চেয়ার টেবিলেও ঘুষ খায়। সরকারি সেবা পেতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। অনিয়ম যেখানে নিয়ম, দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সেই ভূমি ভবনে গেলেন মন্ত্রী। মঙ্গলবার তেজগাঁওয়ের ভূমি অফিস পরিদর্শনে তার সাথে ছিলেন প্রতিমন্ত্রীও। পরিদর্শন করেন গ্রাহক সেবায় গঠিত নাগরিক ভূমি সেবা ও কল সেন্টার। খোঁজ নেন আগত সেবা প্রার্থীদের। পরিদর্শন শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এ মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। সেবা পৌঁছে দিতে চান জনগণের দোরগোড়ায়। তবে এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনে সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে আমরা যেন আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। এই মন্ত্রণালয়ের বিষয়ে একটা দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশে জিরো টলারেন্স, নো বাট নো ইফ, জিরো টলারেন্স। মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের মাধ্যমে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী ভূমি সেবা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সকল প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে দেশে প্রবাসী কর্মীদের লাশ পরিবহনের জন্য 2টি ফ্রিজিং গাড়ির উদ্বোধন করে তারা কথা জানান। এখন থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আগের 3টি সহ মোট 5টি ফ্রিজিং গাড়ি মরদেহ দেশে আসার পর বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। বিমান আগে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করলেও কেন তা বন্ধ করেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকাল থেকে হাড়বাড়িয়া, আন্ধারমানিক, মোতারখাল, হরিণটানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালায় তারা। সক্রিয় দস্যু চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে এই অভিযান বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে হালনাগাদ তালিকা করা হয়েছে দস্যুদের। সম্প্রতি দুবলাচর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বনজীবী ও মৎস্যজীবীকে অপহরণ করা হয়। এছাড়াও আত্মসমর্পণ করা দস্যুরা আবারও বনে ফিরে এসেছে। এতে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়ে চলেছে।
অবশেষে পরিবারের কাছে ফিরলেন রিজিয়া। সৌদি আরব থেকে ঢাকায় যখন তিনি ফিরেছিলেন তখন তিনি একেবারে বাকরুদ্ধ, সাথে ছিল না পাসপোর্ট বা অন্য কোনো পরিচয় শনাক্তকারী কাগজপত্র। তবে ব্রাক আর পিবিআইয়ের চেষ্টায় রিজিয়ার সন্তানদের খোঁজ মেলে। আজ আশকোনায় সবাই সাক্ষী হয় এই আবেগঘন মুহূর্তের। বহু বছর দেখা হয়নি, মায়ের সাথে কথাও বলতে পারেনি রিজিয়ার 2 সন্তান। দেখা হলো ঠিকই, কিন্তু মা নির্বাক। ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন রিজিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামেন তখন সাথে ছিল না কোনো বৈধ কাগজপত্র। বহু ঝক্কি ঝামেলার পর অবশেষে খোঁজ মেলে তার পরিবারের। এয়ারপোর্টে যখন এক্সট্রেক সেই মেয়েটাকে আমাদের কাছে দিল, আসলে সে এতটাই দুর্দশাগ্রস্ত ছিল, সে একটা শব্দ বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। 13 দিন ধরে যখন আমরা তার বারবার চেষ্টা করছিলাম, সে মাঝে মাঝে শুধু বলে মুসলিম, মানে একটা দুটো শব্দ বলে, আর কোনো কিছু সে বলতে পারে না। রিজিয়ার ঘরে ফেরার দিনে ব্র্যাক লার্নিং সেন্টারে শোনা যায় আরেক নারীর আর্তনাদ। বছরখানেক আগে সৌদি আরবে যাওয়া এই নারী 4 বার পাচারের শিকার হন। অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছেন দেশে, তবে এখনও খোঁজ মেলেনি তার পরিবারের। অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, তার থেকে বেশি কষ্ট দিয়েছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক বলছেন, প্রায়ই নির্যাতনের শিকার নারীরা দেশে ফিরে আসছেন। তাদের সুরক্ষায় ঘাটতি রয়েছে সরকারের। আমরা চাই এই ঘটনাগুলো বন্ধ। নতুন সরকার আছে, আমাদের প্রত্যাশা যে আমাদের নতুন করে তারা ভাবুক যে প্রথমত আমরা আমাদের নারীদেরকে গৃহকর্মী হিসেবে পাঠাবো কিনা, পাঠালে তার নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব, তার সে টর্চার হলে সে কোথায় যাবে, সে ফেরত আসলে এয়ারপোর্টে আমাদের পুলিশ কি করবে, কল্যাণ ডেস্ক কি করবে। প্রবাসে নারী কর্মীদের নিরাপদ কর্মসংস্থান আর দেশে ফেরাদের পুনর্বাসনে সরকারের সক্রিয় তৎপরতার দাবি তোলেন উপস্থিত কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা। 42 দিনের মাথায়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।